আজকে আমরা যেটা করতে চলেছি দ্যাট ইজ অল অ্যাবাউট টেন্স। আজকে আমরা টেন্স শিখতে চলেছি। টেন্স যেটা হচ্ছে ইংরেজির ব্যাকবোন, মানে মোটামুটি টেন্সের যদি ধারণা না থাকে ইংরেজিতে, তাহলে ইংরেজি গঠন করা কিন্তু আমাদের কাছে খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তাই টেন্স ইজ ভেরি ভাইটাল থিং, সেটাকে ভালো করে বুঝতে হবে। আর আমরা টেন্স নিয়েই আমরা আজকে ক্লাস করব। এবার বিফোর গোয়িং টু দ্য টেন্স আমাদের জানতে হবে কি জন্য আমরা টেন্সটা শিখবো। টেন্সটা আমরা শিখবো এই কারণে, কারণ হচ্ছে ইংরেজিতে কথা বলে, যেমন বাংলায় আমরা কথা বলেছি অনর্গল, ঠিক আছে। এই কথা বলার সময় আমরা কি এত কিছু ভাবছি যে কোন রুলসটা অ্যাপ্লাই করবো, এরপরে কি আনবো, ভাবছি না। কিন্তু ইংরেজিতে আমাদের ভাবতে হয়। কেন ভাবতে হয়? কারণ ছোটবেলা থেকে আমাদের পাশে চারপাশে কেউ ইংরেজিতে কথা বলেনি, তাই আমাদের শুনে আসিনি আমরা, এবং না শোনার জন্য আমাদের মধ্যে ধারণাটা কম রয়েছে যে এরপর কি হয়, এরপর কি হবে, যদি ভুল বলে ফেলি, এরকম ভয় আছে। এবার টেন্স কি করে? টেন্স আমাদের একটা ভিউ দিয়ে দেয় যে আচ্ছা আমি তোকে কিছু রুলস, টেন্স আমাদের কি বেসিক্যালি কিছু রুলস দিয়ে দেয়। আচ্ছা তুই এই কথাটা বলতে চাইছিস, তাহলে এইভাবে বল, তাহলে তোর কথাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে টেন্স আমাদের মূলত এই জিনিসটা করে। টেন্স আমাদেরকে একটা রুলস দিই, মানে কিছু রুলস দিয়ে দেয়, বলে যে এই রুলস এর মধ্যে কথা বল, তাহলে তোর সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে টেন্স করে। সেই কারণে টেন্স আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেন্স কটা রুলস দেয়? আমাদের 12খানা রুলস দেয় টেন্স। এই 12খানা রুলস এর আন্ডারে আমাদেরকে কাজ করতে হয়, তাহলেই হয়ে যাবে। সেই কারণে টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেন্স যদি শিখে যাও তার মানে মোটামুটি ইংরেজির 60 to 70% তুমি শিখে গেছো। তাই টেন্সটা ভালো করে আমাদের বুঝতে হবে, কারণ সব কথা আমরা টেন্স এর মাধ্যমেই কিন্তু তুলে ধরি। ওকে, এবার টেন্সে আসি। টেন্স ব্যাপারটা কি? টেন্সটা কি করে? খাই না কেন? টেন্স আর কিছুই নয়। টেন্স আমি এক কথায় বাংলাতে ভালো করে বুঝিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আসছি টেন্সের কনসেপ্টে। যদি আমরা টেন্স বলি, তাহলে টেন্স হচ্ছে, বাংলাতেও আমরা কিন্তু টেন্স ইউজ করি। টেন্সের বাংলা কি? কাল। কাল ইউজ করি। যেমন আমি একটা কথা বলছি, কালকে বোঝানো, মানে ধরে রাখো আমি বলছি আমি ভাত খাই, এটা একটা কালে কথা বলছি। আমাদের কাল কটা বাংলাতে? প্রধানত তিনটে কাল, একটা ফিউচার, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, তাই তো? তার মানে একটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তিনটে কাল বাংলাতে আছে। ইংরেজিতেও ঠিক এরকম তিনটে কালই রয়েছে, মানে তিনটে মেন টেন্স রয়েছে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, ঠিক আছে। এবার পাস্ট দেখো, আমরা কথা সবসময় কোনো কালকে ধরেই বলি। বাংলাতেও দেখো আমি কথা বলছি, এই যে তোমাদের বোঝাচ্ছি, দেখো তার মানে কি আমি বোঝাচ্ছি, এই যে কথাটা বললাম তার মানে কি প্রেজেন্ট টেন্সে বর্তমানের কথা বলছি, বর্তমানের কথা। তাই সেম জিনিস ইংরেজিতেও যখনই আমরা কোনো কথা বলবো টেন্সকে ধরেই আমরা কিন্তু কথা বলি। কোন টেন্সে আসছে, ফিউচারের কথা বলি, নয় পাস্টের কথা বলি, নয় প্রেজেন্টের কথা বলি। তার মানে কি হচ্ছে, আমাদেরকে ইংরেজিতেও ঠিক অতীত বা ভবিষ্যৎ বা বর্তমানে কি বলতে চাইছি এইগুলো এক্সপ্রেস করার জন্য, অতীতের কথা অতীতে এক্সপ্রেস করার জন্য, প্রেজেন্টের কথা প্রেজেন্টে এক্সপ্রেস করার জন্য, এবং ফিউচারের কথা ফিউচারে এক্সপ্রেস করার জন্য আমাদের টেন্সকে জানতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে টেন্স আমরা কিরকম কি ইউজ করব? টেন্স কি খুব ভয়াবহ একটা জিনিস, খুব ভাইটাল জিনিস? মোটেও না, খুবই ইজি জিনিস, প্রচন্ড ইজি জিনিস। যতটা আমরা ভাবা হয় তার থেকে প্রচন্ড ইজি। ফর এক্সাম্পল, আচ্ছা বাংলাতে প্রথমে বুঝিনি। আচ্ছা টেন্স যদি বাংলাতে আমি চেঞ্জ করি, অর্থাৎ কালকে যদি আমি চেঞ্জ করে কথা বলতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? ফর এক্সাম্পল ধরো আমি বলছি যে আমি ভাত খাই। কোন টেন্সে আছে? আমি ভাত খাই। এই কথাটা রয়েছে কিসে? এই কথাটা রয়েছে আমার প্রেজেন্ট টেন্সে, রাইট? তাহলে এই কথাটা যখন আমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে কি, তারপর যদি আমি বলি এটাকে আমি অতীতে নিয়ে যাব, যদি আমি অতীতের সম্বন্ধে কথাটা বলতাম, এটা তো বর্তমান সম্বন্ধে কথা বলছি, অতীতের সম্বন্ধে যদি আমি কথা বলতাম, তাহলে কি হতো? আমি ভাত, অতীতে কি হয়ে যেত? খাইটা কি হয়ে যেত? খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। নেক্সট যদি আমি বলি এটাকে, যদি আমি একদম কোথায় নিয়ে চলে যাই, ফিউচারে নিয়ে চলে যাই, তাহলে কি হবে? যদি আমি এটা ফিউচারে নিয়ে চলে যাই, তাহলে কি হবে? আমি ভাত খাবো হয়ে যাবে। দ্য মেইন ফ্যাক্ট ইজ, মানে আমার কি হচ্ছে এখানে, যদি দেখো আমি প্রত্যেকটা, এটা কিসে এনেছি? বর্তমানে, রাইট? এটা বর্তমান টেন্সে আছে, বর্তমান কালের জন্য বলছি। এটা কিসের জন্য বলছি? এটা অতীতের জন্য বলছি, তাই তো? আর এটা ভবিষ্যতের কথা বললাম। তাহলে এই তিনটে কালকে আমি চেঞ্জ করলাম, কিন্তু দেখো এখানে কালকে চেঞ্জ করতে গিয়ে পুরো সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করে দিয়েছি? মোটেও না, শুধু একটা করে ওয়ার্ডকে চেঞ্জ করলাম, আমার কাল কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। এখানে কি করলাম? আমি ভাত একই আছে, এখানে আমি ভাত একই আছে, আমি ভাত একই আছে, কোন রকম এগুলোতে চেঞ্জ করিনি। শুধু চেঞ্জ কি করেছি? এই পোর্শন গুলোতে। এগুলো কি বলে? খাই, মানে একটা কাজ করা বোঝাচ্ছে তো, খাওয়া একটা কাজ তো। তাহলে কি এই খাওয়া মানে ক্রিয়া, বাংলাতে যাকে ক্রিয়া বলা হয়, ইংরেজিতে সেটা ভার্ব। তার মানে কি করলাম আমরা? শুধুমাত্র কি করছি আমরা? কালকে চেঞ্জ করার জন্য আমরা শুধুমাত্র ক্রিয়াকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ক্রিয়াকে চেঞ্জ করে দিলে কি হয়ে যাচ্ছে? আমাদের ভার্বের চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি টেন্সের চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আমাদের কালের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে, তাহলে ইংরেজিতেও সেম।
ইংরেজিতে এমন কিছু ব্যাপার নয়। ইংরেজিতে কি হবে, আমি ভাত খাই, আই ইট রাইস, হয়তো অনেকজন জানে আই ইট রাইস, রাইট? আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি হয়ে যাবে, আই ইটের বদলে শুধুমাত্র এই যে এখানে ভার্ব কোনটা, ইটটা, খাওয়াটা ভার্ব, তাহলে আই ইটটা কি হয়ে যাবে, আই এট রাইস। আর যদি আমি বলি আমি ভাত খাবো, তাহলে কি হয়ে যাবে, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। এখানে কি চেঞ্জ করলাম, শুধুমাত্র দেখো চেঞ্জ কাকে করলাম, চেঞ্জ শুধু টেন্স কে চেঞ্জ করার জন্য আমি কাকে চেঞ্জ করে দিলাম, শুধুমাত্র এই ইটটাকে অর্থাৎ ক্রিয়াটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে হয়ে গেল, বাকিগুলো কিন্তু সেন্টেন্স ফরমেশন একই আছে। এবার বলবে যে তাহলে এটা আই আবার রাইস, এটা এটা এখানে বলছে আমি ভাত তারপর খাই এলো, এখানে আবার এরকম কেন হলো, আইটা মানে রাইসটা তো আয়ের পরে ছিল, মানে আমাদের বাংলাতে আয়ের পরে তো আমি এই কথাটার পরেই ভাত এসেছে, কিন্তু ইংরেজিতে কি হচ্ছে, আয়ের পরে ভার্ব আসছে, মানে এই কথাটা ঢুকে আছে, তারপর আবার রাইস আসছে, তাহলে এরকম কেন হচ্ছে? অ্যাকচুয়ালি বাংলাতে আমরা কথা বলি কিসে, বাংলাতে এসওভি তে কথা বলি, বাট ইংরেজি যখন কথা বলতে যাই তখন সেটা কি হয়ে যায়, এসভিও। অর্থাৎ বাংলাতে এসওভি তে কথা বলি, কিন্তু ইংরেজিতে সেটা কি হয়ে যায়, এসভিও, মানে হচ্ছে প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট মানে সেন্টেন্সে যখন আমি কোনো সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সে কে কাজ করছে সেটাকে বলা হয় সাবজেক্ট। তো সাবজেক্ট সামনে আসে, এসভিও অনুযায়ী এস সামনে আসে, তারপর কি আছে, ভার্ব আছে। ভার্ব বলতে যে কথাটা কাজ করা বোঝে, যেমন আমি ভাত খাই, সে ভাত খেয়েছিল, এই কথাগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা কাজ করা বোঝাচ্ছে, খাওয়া, এই কথা, খেয়েছিল, এই কথাগুলো, তাহলে এটাকে ভার্ব বলে। তাই ইংরেজিতে সাবজেক্ট বসার পর চোখ বুঝে ভার্বকে আনবো আমরা, তারপর বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমার অবজেক্ট, কেমন কি খাচ্ছিল, ভাত খাচ্ছিল, এটা অবজেক্ট, ভাতটা অবজেক্ট, তাই লাস্টে এসেছে। তাহলে আমাদের বাংলায় এসওভি তে কথা বলি, সেটা ইংরেজিতে সাজিয়ে দিতে হয় এসভিও, বাস, তাহলে আমার ট্রান্সলেশন কমপ্লিট হয়ে যায়। আর এই অনুযায়ী আমরা কথা বলি। এবার টেন্স কে চেঞ্জ করতে গেলে কি করি আমরা, এসভিও তে, দেখো প্রত্যেক জায়গায় এসভিও আমি ইউজ করেছি, এখানে এসভিও এসভিও এসভিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, শুধুমাত্র আমার প্রবলেমটা কিছু হয়েছে, মানে আমি চেঞ্জ কি করেছি, শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করেছি। এরপর চলে আসি আমরা, তাহলে আমরা কি এরপর মানে মেইন কনসেপ্টে আসছি, জাস্ট এইটুকুনি একটা ওভারভিউ দিয়ে দিলাম, এরপর মেইন কনসেপ্টে আসছি, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? চলো একদম পুরো প্রপারলি টেন্সে টাইপ করা যাক, জাস্ট লেট মি ক্লিন দ্য বোর্ড। তাহলে প্রথমে টেন্সের ভাগটা বুঝে নিতে হবে। যেমন আমি তো বুঝলাম যে টেন্সের কটা ভাগ বললাম, বাংলাতে আছে ভবিষ্যৎ, অতীত, ভবিষ্যৎ আর বর্তমান। ইংরেজিতে কটা আছে, ইংরেজিতেও সেম তিনটে মেইন পার্ট রয়েছে, যেমন কি, তাহলে টেন্সের মোট কটা পার্ট রয়েছে, মানে কটা কালে আমরা কথা বলি বা কতটা কালে আমরা লিখি। তাহলে মেইনলি আমরা বাংলাতে মোট কি রয়েছে, বাংলাতেও কিন্তু কিছু খণ্ডন রয়েছে, আমি বলছি, বলে বলে বোঝাবো সবই। তাহলে প্রথমে আসছি পাস্টে, তাহলে পাস্ট একটা টেন্স, তারপর কি প্রেজেন্ট একটা টেন্স, তাহলে আর একটা কি রয়েছে, ফিউচার একটা টেন্স, রাইট? তাহলে এই তিনটে কাল আমাদের রয়েছে, এই তিনটে কালে আমরা বেসিক্যালি কথা বলে থাকি, তাই না? এরপর একটা যে পাস্টের আমি ভাগটা তো করে দিলাম। আচ্ছা, এবার ভেবে দেখো তো, ধরো আমি দুটো সেন্টেন্স বলছি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, এই দুটো কথা কোথাকার কথা বললাম, কোন কালের কথা বললাম, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, দুটো কথাই কিন্তু আমি অতীতেরই বলছি। তার মানে কি, শুধুমাত্র যে অতীতে ভাগ করে দিলাম তাহলেই হয়ে গেল, এরকম না, অতীতের আবার কিছু ভাগ আছে, ঠিক আছে? আমি ভাত খাচ্ছিলাম, তার মানে কোনো একটা কাজ অতীতে চলছিল, আর আমি ভাত খেয়েছিলাম মানে কোনো একটা কাজ অতীতে সম্পন্ন হয়ে গেছিল, ঠিক আছে? সেরকমই, তার মানে কি, শুধু পাস্টে ভাগ করলে হয় না, পাস্টেরও আবার নির্দিষ্ট ভাগ রয়েছে, সেগুলোকে আমাদের বুঝতে হবে। এবং সেই অনুযায়ী যেমন আমি বলছি আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খেয়েছিলাম, যেমন একটা সেন্টেন্স ফরম্যাট করলাম বাংলাতে, তাহলে ইংরেজিতে কিভাবে এরকম সেন্টেন্স যখন আমি বলতে চাইবো যে আমি ভাত খাচ্ছিলাম, তখন ইংরেজিতে কিভাবে বলবো, আমি ভাত খেয়েছিলাম, তখন আমি কিভাবে বলবো, এগুলো সব আমাদের টেন্স শিখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, জাস্ট বি উইথ মি। তাহলে ভাগগুলো একটু দেখে নি। তাহলে পাস্টের ভাগটা আমি জাস্ট প্রথমে লিখিয়ে দিচ্ছি, যখন করাবো একে একে সব বুঝিয়ে দেবো। তাহলে পাস্টের প্রথমে কি আছে, পাস্টের সিম্পল আছে, কটা ভাগ রয়েছে পাস্টের, প্রত্যেকটা চারটে করে আছে, প্রেজেন্টেরও চারটে ভাগ, ফিউচারেরও চারটে ভাগ, প্রত্যেকটা ভাগ রয়েছে সবার। তাহলে সিম্পল, এটা সিম্পল পাস্ট, পাস্টের কটা ভাগ, চারটে ভাগ, তার মধ্যে একটা হচ্ছে সিম্পল পাস্ট, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট বা পারফেক্ট পাস্ট, এখানে আমি সামনে লিখে দিচ্ছি, একটু আগে লিখে ফেললাম, পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলবে এগুলো কি লিখলাম, এগুলো কিরকম ভাবে কি ফাংশন হবে সব বলে দেবো, জাস্ট প্রথমে জাস্ট ছকটা মাথায় ঢুকিয়ে নাও, পরে যেন যখন আমি এই ছকগুলো ধরে এগোবো তখন যেন এরকম না কোথা থেকে এটা চলে এলো, কোথা থেকে ওটা চলে এলো, জাস্ট এই কারণে আমি বলে দিচ্ছি। তেমনি প্রেজেন্টেরও কিছু ভাগ রয়েছে, তেমনি প্রেজেন্টেরও ভাগ রয়েছে,
যেমন হচ্ছে প্রেজেন্ট সেম ভাগ, যা ভাগ সবই সেম, শুধুমাত্র কি দেখো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সবারই এই চারটে ভাগই, শুধুমাত্র যার যে ভাগটা হবে তার সামনে সেটে লেগে যাবে। যেমন হচ্ছে এখানে সিম্পল পাস্ট লিখেছি, এটা পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি তাহলে এখানেও সিম্পল আছে, এখানেও সিম্পল আছে, তাহলে প্রত্যেকটা মেন টেন্সের সিম্পল ভাগ রয়েছে, এবং যেটা যার তার মানে হচ্ছে এটা প্রেজেন্টের সিম্পল, তাই এর নাম কি প্রেজেন্ট সিম্পল, তাই এর নাম প্রেজেন্ট সিম্পল। এটা ফিউচারে সিম্পল, তাই এর নাম ফিউচার সিম্পল। এটা হচ্ছে প্রেজেন্টের কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো সেম ভাগ, সেম, শুধুমাত্র কি চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র এটা পাস্ট ছিল যেহেতু পাস্টের ভাগ তাই পাস্ট ছিল, আর এখানে কি হয়ে গেল, এটা যেহেতু প্রেজেন্টের ভাগ তাই প্রেজেন্ট হয়ে গেল। এখানেও সেম জিনিস, তাহলে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, আমি পুরোটা লিখলাম না, ফিউচার পারফেক্ট বুঝে নেবে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেম ভাগ, ফিউচার পারফেক্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা কি শিখবো, একে একে প্রত্যেকটা শিখবো কি কি আমাদের রুলস আছে। আমি প্রেজেন্ট সিম্পল কখন কথা বলবো আর কথা বলতে গেলে কিভাবে কথা বলবো আসছি। তাহলে প্রথমে আমরা শিখে নেবো এই এক একটা করে শিখবো। প্রথমে আমরা সিম্পল, প্রত্যেকটা সিম্পল জানবো। পাস্ট সিম্পলে কথা বলতে গেলে কি করতে হয়, প্রেজেন্ট সিম্পলে কথা বলতে গেলে কিভাবে বলতে হয়, ফিউচার সিম্পলে কথা বলতে গেলে কিভাবে বলতে হয়, এগুলো সবকটা শিখে নেবো। এবার এই যে 12 রকম ক্যাটাগরি দিলাম, এর বাইরে কিন্তু আমরা কথা বলি না, এর বাইরে আমরা কথা বলি না, তাই আমরা এইটুকুনি জানলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার হ্যাঁ, এর মধ্যে শুধুমাত্র আমি এসভিও মানে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের কথাই বলবো না, কিভাবে প্রশ্নও করতে হয় এই টেন্সের আন্ডারে। যেমন হচ্ছে আমি বললাম আমি ভাত খাই, যদি আমি কাউকে, বা আমি ভাত খাচ্ছি, যদি আমি কাউকে জিজ্ঞাসা করি তুই কি ভাত খাচ্ছিস, মানে এখন বর্তমানে যদি প্রশ্ন করি তাহলে কিভাবে করবো, সবকিছু ইনক্লুডিং আমি কিন্তু এখানে শেখাবো, কোনো অসুবিধা নেই। জাস্ট ছকটা, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি চার্ট and you have to just remember this. ওকে, চলো তাহলে আমরা প্রথমে সিম্পল থেকে শিখবো। সিম্পল কোনটা ধরবো, প্রেজেন্ট, কারণ প্রেজেন্ট থেকে পাস্টেও যাওয়া যায়, আবার প্রেজেন্ট থেকে ফিউচারেও যাওয়া যায়। তো আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পলটা শিখবো, ঠিক আছে। দেখো প্রেজেন্ট সিম্পলটা আমরা শিখবো, তাহলে কি হচ্ছে, প্রথমে স্টার্ট করছি আমরা প্রেজেন্ট সিম্পল দিয়ে, প্রেজেন্ট সিম্পল। ওকে, তাহলে কথা অনুযায়ী প্রেজেন্ট সিম্পল আমরা কখন কথা বলি বা কখন লিখবো প্রেজেন্ট সিম্পল, এই যে বা এই রুলস গুলোকে কখন অ্যাপ্লাই করবো। অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিম্পল আমরা তখন কথা বলবো বা তখনই আমরা কোনো কথা লিখবো যখন কোনো ঘটনাকে আমরা বর্ণনা করতে চলেছি এবং প্রথমে বুঝিয়ে দিচ্ছি, এবং সেই ঘটনাটা আর কি রোজ ঘটে বা নিত্য ঘটে এরকম অবস্থা, বা চিরসত্য কোনো ঘটনাকে বলছি, তখন সেটা আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পলে বলবো। অর্থাৎ কি, প্রেজেন্ট সিম্পল কাকে কাকে ইন্ডিকেট করে, যখন নিত্য কাজকে ইন্ডিকেট করে, নিত্য কাজ, অভ্যাস। দেখো সংজ্ঞা অনুযায়ী গেলে কিন্তু বোঝা যায় না, আমি পরে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, বাট সংজ্ঞা অনুযায়ী লিখিয়ে দিচ্ছি, যাদের প্রবলেম হয় সংজ্ঞা ছাড়া, সেই জন্য নিত্য কাজ, অভ্যাস, অথবা চিরসত্য, চিরসত্য, এই ধরনের কোনো কথা গুলো আমরা কি করি, এই নিত্য কাজ, চিরসত্য এবং অভ্যাস, এই ধরনের কথাগুলোকে আমরা কিসে এক্সপ্রেস করি, প্রেজেন্ট সিম্পল টেন্সের আন্ডারে এক্সপ্রেস করি, ঠিক আছে। এবার বলবি যে কিভাবে করব, অনেকে বুঝতে পারোনি, চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন হচ্ছে কি বলেছেন, এইটুকুনি মাথায় রাখো, নিত্য কাজ মানে যেটা রোজ ঘটে, রোজ ঘটে, সেই ঘটনাগুলোকে আমরা কখনোই কোনো টেন্সের মধ্যে ফেলতে পারবো না। ধরে রাখো রোজ ঘটে বলতে কি, অতীতেও ঘটেছিল, আজকেও ঘটবে বা ঘটেছে, অথবা কালকেও ঘটবে, তার মানে কি কোন টেন্সে ফেলবো, কারণ অতীতেও তো ঘটেছিল, আজকেও তো ঘটছে, আবার কালকেও তো ঘটবে, তাহলে কোন টেন্সে ফেলবো, সেই টেন্স গুলোকে আমরা কিসে, প্রেজেন্ট সিম্পল টেন্সে ফেলে দিই, ঠিক আছে। এরপর এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। ফর এক্সাম্পল যদি আমরা বলি যে আমি ভাত খাই, একদম সহজ এক্সাম্পল নিচ্ছি, আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই যখন আমি বললাম, তার মানে কি দেখো, আমি ভাত খাই, আমি ভাত খাই, ব্যাপারটা সেন্সটা বোঝো, মানে হচ্ছে আমি ভাত খাই, এরকম তো না যে আমি এখন ভাত খাচ্ছি আর কালকে খাবো না, আমি বলছি আমি ভাত খাই, জেনারেলি আমি ভাত খাই, ঠিক আছে। আমি দুটোর সময় ভাত খাই, মানে রোজই দুটোর সময় ভাত খাই, একটা অভ্যাস টাইপের বোঝাচ্ছে, অথবা চিরসত্যর মতো লাগছে না যে আমি ভাত খাই, ঠিক আছে, এরকম ব্যাপার। সো এই ধরনের ব্যাপারগুলো আমরা কি করি,
প্রেজেন্ট সিম্পল টেন্সের আন্ডারে আনি। যেমন হচ্ছে আমি ভাত খাই, আমি খেলা করি, ঠিক আছে, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, রোনাল্ডো ভালো ফুটবল খেলে, এই ধরনের কথাগুলো দেখো যখন আমি সাধারণ অভ্যাস বা চিরসত্য এই ধরনের ইন্ডিকেট করবো তখনই আমরা প্রেজেন্ট সিম্পলে কথাগুলো কিন্তু বলতে পারি। ফর এক্সাম্পল এবার এগুলোকে ট্রান্সলেট করতে হয় কিভাবে? ট্রান্সলেট করার জন্য ধরো প্রথমে আমাদের ক্যাটাগরিতে ভাগ করতে হবে। এইটাকে কি বলা হয়? এটাকে বলে অ্যাসার্টিভ ক্যাটাগরি বা অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা অ্যাসার্টিভের কোনটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্য যেখানের মধ্যে কোনো রকম প্রশ্ন নেই। আমি কাইন্ড অফ সেন্টেন্সের উপর আরো ভিডিও বানিয়েছি, সেগুলো জাস্ট চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে কোনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। যাই হোক, এটাকে কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি ভাত খাই মানে এখানের মধ্যে এটাকে বিবৃতিমূলক বাক্য বলে বাংলাতে, যেখানের মধ্যে কোনো রকম প্রশ্ন লুকিয়ে নেই, কোনো রকম না বাচক কোনো কথা কিন্তু লুকিয়ে নেই। এটা একদম সাধারণ ওয়েতে কাউকে জানানোর জন্য বিবৃতিমূলক বাক্য হিসেবে আমরা কিন্তু বলছি। তাহলে আমি ভাত খাই, এইগুলোকে সাজানোর জন্য যে কোনো গোটা পৃথিবীর যত বিবৃতিমূলক বাক্য রয়েছে, সাধারণ বাক্য রয়েছে, সেগুলোকে আমরা কি মাথায় রাখবো? সেগুলোকে ট্রান্সলেট করার জন্য এসভিও, এই কথাটা আমরা মাথায় রেখে দেবো। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন আমরা কথা বলবো মানে এটাকে যখন ট্রান্সলেট করব তখন আমরা কিভাবে বলবো? আচ্ছা, আমরা ক্যাটাগরি করা শিখেছি। আচ্ছা, পার্টস অফ স্পিচের ভিডিওতে একটুখানি দেখে নেবে, পার্টস অফ স্পিচের ভিডিওতে গিয়ে দেখে নেবে কোনটাকে নাউন বলে, কোনটাকে ভার্ব বলে, কোনটা সাবজেক্ট। হ্যাঁ, এইগুলো পার্টস অফ স্পিচের ভিডিওতে একটুখানি গিয়ে দেখে নেবে, যাদের কনফিউশন হচ্ছে যে ভার্ব কোনটা বুঝতে পারছি না। তাও আমি একবার বলে দিচ্ছি, ভার্ব হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলো যে কথাগুলো আমাদের কি বোঝায়? কর্মকে ইন্ডিকেট করে বা কাজকে বোঝায়। আমি ভাত খাই, এখানের মধ্যে কোন ওয়ার্ডটা কাজ করা বোঝাচ্ছে? খাই, খাওয়াটা। তাহলে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে এসভিও আমি বলে দিয়েছি এসভিও। তাহলে কি করতে হবে? প্রেজেন্ট সিম্পলে কথা বলার জন্য আমি এসভিও কে ইউজ করব। কিন্তু মাথায় খেয়াল রাখবে আমি কি বলেছি? টেন্স। টেন্স সবসময় কার উপর ডিপেন্ড করে? ভার্বের উপর ডিপেন্ড করে। তাহলে এসভিও তো আমি ইউজ করব, বাট এখানের মধ্যে মাথায় খেয়াল রাখবো এই যে ভি যেটা ভার্বটাকে ইউজ করবো সেটার V1 ফর্ম ইউজ করব। এবার বলবো V1 ফর্ম কি? একদম বেসিক থেকে যাদের যাদের এখন জানো না যে V1 ফর্মটা কি, V1 হচ্ছে ভার্বের তিনটে ফর্ম হয়, সেগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। V1, V2 আর V3। V1, V2, V3। এবার এটাকে কি বলা হয়? আমি V1 বলছি মানে কি? এটা V1 মানে হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট একটা ফর্ম হয়, একটা পাস্ট ফর্ম হয়, আর একটা পাস্ট পার্টিসিপেল একটা ফর্ম হয়। এগুলোকে মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে V1, V2, V3 কিন্তু জানতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু পারবো না টেন্সকে চেঞ্জ করতে, ঠিক আছে। তাহলে ইট ইজ ভেরি ম্যান্ডেটরি, যারা এখনো জানো না পড়তে আরম্ভ করে দাও। এবার বলবে এতগুলো ভার্ব আছে, সবকটা ভার্ব কি আমাদের জানতে হবে? না, মোটামুটি তোমরা একটা ভার্ব জানো, তোমরা মোটামুটি একটা মুখস্থ করো, তারপর তোমাদের মাথায় অটোমেটিক্যালি কনসেপ্ট চলে আসবে, অটোমেটিক্যালি আন্দাজ হয়ে যাবে যে আচ্ছা এই ভার্বটার V2 এটা হতে পারে, অটোমেটিক্যালি চলে আসে। ফর এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি গো, গো হচ্ছে V1, গো মানে যাই, ওয়েন্ট মানে গিয়েছিল, এন্ড গান, গান মানে হচ্ছে এর পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। তারপর এবার একটা ভালো ট্রিপস দিচ্ছি, যখন দেখবে যে সবসময় মুখস্থ করতে হবে, যেমন হচ্ছে কমপ্লিট, কমপ্লিট, এর কি? কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। তাহলে ভার্ব হচ্ছে, দেখো ভার্বের ইররেগুলার ভার্বগুলোকে মেইনলি তোমাকে মুখস্থ করতে হবে। রেগুলার ভার্বগুলো কিন্তু তুমি অটোমেটিক্যালি পারবে, কারণ রেগুলার ভার্বগুলোর শেষে ইডি চলে আসে। মানে V2 মানে তো আমরা ইডি অ্যাড করে দিই, V3 তেও ইডি অ্যাড করে দিই, ঠিক আছে। আর কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো ইররেগুলার ভার্ব, সেগুলোকে আমাকে মুখস্থ করতে হবে। ওগুলো খুব অল্প রয়েছে, ওগুলো মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে। তবে সবকটা আবার করতে হবে না বললাম, অটোমেটিক্যালি যেগুলো আমাদের লাগে সেগুলোই জানতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের করতে হবে। এবার তোমাদের একটা টিপস দিয়ে দিই, ধরো তোমরা কোনো একটা ভার্বের মানে ভার্বের V2 ফর্ম জানো না, V3 ফর্ম জানো না, তো যদি জানো না, দেখো যদি ভার্বটা একটু বড় পারা, তাহলে আন্দাজে একটা জিনিস করতে পারো, মোটামুটি 70% চান্স যে ঠিক হয়ে যাওয়ার, সেটা শেষে ইডি লাগিয়ে দেবে। ইডি মানে পাস্ট ফর্ম, আবার ইডি মানে কিন্তু V3 অনেক সময় হয়ে যায়। তো সেই কারণে বলছি জাস্ট গো উইথ দিস রুল ইফ ইউ আর নট এবল টু রিকল দ্য ভার্ব ফর্মস, ওকে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তার মানে কি বললাম? এস V1O, V1 বলতে ওই প্রথমেই যেটা থাকে। তাহলে খাওয়া ইংরেজি কি জানি আমরা? ইট। তাহলে ইটটা কি? ইটটা নিজেই V1, ইটটা প্রথমে, ইট, এট, ইটেন। তাহলে আমাকে V1 ইউজ করে দিতে হবে। তাহলে কি হবে? প্রথমে কি আছে? এস আসে। এস মানে কি? সাবজেক্ট, সাবজেক্ট কে আই, তারপর কি আসবে? তারপর বলেছি V1 কে ভার্ব আছে, তাহলে ভার্ব কে খাই, খাওয়া ইংরেজি আমি জানি ইট, আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই, হয়ে গেল, ওকে। আমি ভাত খাই, এটা হয়ে গেল আমার। নেক্সট যদি আমরা দেখি সে ভাত খায়, আর একটা এক্সাম্পল দিই, অর্থাৎ সে ভাত খায় অথবা বলছি সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট, সে ক্রিকেট খেলে। দেখো এই কাজটা কি? সে ক্রিকেট খেলে মানে রোজ খেলে এরকম একটা সেন্স আসছে, তাই প্রেজেন্ট সিম্পল এনেছি কিন্তু। তাহলে কি হবে এটা? তাহলে বলেছি সাবজেক্ট প্রথম, সাবজেক্ট কি? সে, সে ইংরেজি কি? হি অথবা সি। তাহলে ছেলে হলে হি হয়, মেয়ে হলে সি হয়, তাহলে আমি এখানে ধরে নিলাম হি ধরে নিলাম।
তাহলে হি সাবজেক্ট বসলে এরপর কে বসবে, ভার্ব বসবে। ভার্বটাকে ক্রিকেট তো ভার্ব নয়, কাজ করা বোঝাচ্ছে না, বাট খেলে, খেলা করাটা ভার্ব, ঠিক আছে। তাহলে খেলে, তার মানে কি খেলা ইংরেজি কি, প্লে জানি আমরা, খেলা ইংরেজি প্লে। তাহলে হি প্লে ক্রিকেট, তারপর কি আছে, অবজেক্ট বসিয়ে দেবো ক্রিকেট, তাই তো, হয়ে গেল। কিন্তু এখানে হয়নি, এখানে একটা ছোট্ট মতো ভুল আছে আমাদের। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে কি হবে, এখানে একটা জটিলতা তোমাদের আছে, মাথায় একটুখানি রেখে দেবে। দেখো, তাহলে আমরা V1 এখানে লাগালাম, ক্রিকেট লাগালাম, তাহলে কিন্তু এখানে কি বললাম, একটা জটিলতা আছে। কি জটিলতা আছে দেখো, মাথায় রাখবে যে হিটা কি, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বলবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে, এই সমস্ত নিয়ে ভিডিও আমি বানানো আছে, ঠিক আছে। ওই পার্সন, জেন্ডার, এগুলো নিয়ে একটুখানি দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে হি হচ্ছে কজনকে বোঝাচ্ছে, হি মানে সে কজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, তাহলে এটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে এই রুলটা কিন্তু অ্যাপ্লাই হয়। আমি সহজ করে তোমাদের একটা বলে দেবো, বাট অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটাও দিয়ে দেবো। দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে তার মানে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কি গোটা পৃথিবীতে নাউন, প্রোনাউন, ভার্ব এদের সবার নাম্বার কিন্তু হয়। নাম্বার কি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি যখন একজনকে বোঝাবে, আর প্লুরাল মানে কি একের বেশি যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্লুরাল। তাহলে হিসেব মতো তার মানে হি কজনকে বোঝাচ্ছে, একজনকে, তাহলে এটা সিঙ্গুলার। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব যেটা হবে, এর পাশে যে ভার্বটা হবে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে। এটা কি বলে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল। তাহলে এবার বলবে সাবজেক্টটা তো সিঙ্গুলার, তাহলে ভার্বটা তো সিঙ্গুলার হতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা জানি আবার নাউনকে আবার কি করতে, যখন আমরা পড়ছিলাম নাউন পড়েছি, তাহলে নাউনে বলেছিলাম এ বার্ড মানে একটি পাখি, আর এটাকে সিঙ্গুলার, এ বার্ড একটি পাখি, একটি বোঝাচ্ছে মানে সিঙ্গুলার। আবার এটাকে যদি প্লুরাল করতে যাই, যদি অনেকগুলো পাখি বোঝাতে যায় বা পাখিগুলি বোঝাতে যায়, তাহলে কি করতাম আমরা, এস বা ইয়েস লাস্টে লাগিয়ে দিতাম নাউনের, তাই না। তাহলে বার্ডস তার মানে পাখিগুলি হয়ে যেত। ঠিক ভার্বে তার উল্টো নিয়ম। ভার্বের প্রত্যেকটা ভার্বই কিসে থাকে, এই যে প্লে, ইট, এগুলো কি, এগুলো সবকটা অলরেডি প্লুরালে আছে। ভার্বে পুরোপুরি এর উল্টো নিয়ম, পুরোপুরি অপোজিট নিয়ম। ভার্ব কি হচ্ছে, ভার্ব থাকেই প্লুরালে, একে সিঙ্গুলার বানাতে, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি টু ফর্ম সিঙ্গুলার, কি করি আমরা, কি অ্যাড করি, এস অথবা ইএস অ্যাড করে দিই ভার্বের সাথে। তাহলে দেখো এখানে কি বললাম, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে ভার্বকে সিঙ্গুলার বানাতে হবে। তাহলে ভার্বকে সিঙ্গুলার বানানোর জন্য আমরা কাকে ইউজ করব, এর সাথে এস লাগিয়ে দেবো, প্লেজ, হি প্লেজ ক্রিকেট। এবার বলবে তাহলে এখানে আই আছে, আই তো একজনকে বোঝাচ্ছে, তাহলে এর সাথে ইটস কেন হলো না। আই আর ইউ এদের সাথে ছাড় আছে, আই একজনকে বোঝালেও, আর ইউ মানে তুমি মানে তো একজনকে বোঝাচ্ছে, এই দুজনের ছাড় আছে। এই দুজন থাকলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আমাদেরকে ভার্বকে সিঙ্গুলার বানাতে হয় না, কারণ এটাকে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এত কিছু যারা বুঝতে পারছো না, সহজ করে মাথায় রেখে দাও। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা ফান্ডা আছে, যখন আমি দেখবো যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সবসময় মাথায় এইভাবে রেখে দেবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে অলওয়েজ আমরা ভার্বের শেষে এস বা ইএস লাগাবো, ঠিক আছে। যদি একজন থাকে, যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট একজন থাকে, তাহলে আমরা অলওয়েজ ভার্বের শেষে এস বা ইএস লাগাবো। শুধুমাত্র আই আর ইউর ছাড় আছে, আই আর ইউ এই দুটোর কিন্তু ছাড় আছে। এই দুটো বাদে যদি সাবজেক্ট একজনকে বোঝায়, তাহলে তাদের সবার সাথে আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে এস নয় ইএস অ্যাড করব, ঠিক আছে। এবার বলবে এস কি অ্যাড করব কি ইএস অ্যাড করব, এটা কনফিউশন। দেখো এস কখন অ্যাড করবে, ইএস কখন অ্যাড করবে বলে দিচ্ছি। যদি ভার্বটা শেষে, এই যে শেষের ওয়ার্ডটাকে দেখবে, যদি ভার্বটা শেষে ও, এইচ, সিএইচ, এস, এস, ডবল এস বা জেড বা এক্স এই কথাগুলো থাকে, এই কটা ওয়ার্ড দিয়ে যদি শেষ হয়, তাহলে এরা শুধু এস কে নেয় না, ইএস নেয়, আর বাকিগুলো সবসময় শুধু এস কে নেয়। এইটুকুনি মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তার মানে কি বললাম, প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যদি একজন হয়, তাহলে তারপরে যে ভার্বটা আছে সেটা সবসময় এস নেবে, নয় ইএস কে নেবে। কিন্তু কার কার ছাড় আছে, আই আর ইউর ছাড় আছে। ওই যে বলতাম না, তুই দুধে খেলি, তোকে মোর করলো, তুই মোর হবি না, এরকম টাইপের ছোটবেলা আমাদের কনসেপ্ট বলা হতো না, সেই রকমই ব্যাপার। আই আর ইউ হচ্ছে ওই দুধে ভাতে, ঠিক আছে, ওদেরকে কিছু যায় আসে না ওরা বসলে। বাট দেখো হি যখনই বসে গেছে, হি বসেছে, একজনকে বোঝাচ্ছে, তাই প্লে না হয়ে প্লেজ হয়ে গেল, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিই, তারা ঘুমায়, তারা রাতে ঘুমায়, যদি এটা বলি রাতে ঘুমায়, দেখো এটাও চিরসত্য টাইপের লাগছে না, তারা রাতে ঘুমায় মানে রোজ এরকম একটা ব্যাপার। তাহলে তারা ইংরেজি কি,
তারা সাবজেক্ট, সাবজেক্ট তারা, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, এগুলো মুখস্থ করতে হবে, প্রোনাউন সবাইকে মুখস্থ করতে হবে। তারা রাতে ঘুমায়, তাহলে এখানে দেখি ভার্ব, তার মানে সাবজেক্ট বসে দিলাম, তারপর এসবিও টেকনিক অনুযায়ী ভার্ব আসে, তাহলে ভার্ব আসবে। ঘুমানো ইংরেজি কি? ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, তাহলে দে স্লিপ। এবার রাতে ইংরেজি নাইট, নাইটের আগে অলওয়েজ অ্যাট আসে, তাই অ্যাট নাইট। ঠিক আছে, অ্যাট কেন এলো এখানে এটা দেখে নেবে, প্রিপোজিশন ভিডিওতে আছে। তো দে স্লিপ অ্যাট নাইট, বোঝা গেল? তাহলে তারা রাতে ঘুমায়। এবার বলবে এখানে কি এস বসতো? কেন এস বসতো? কারণ এখানে এস এখানে কিন্তু বসতো না, দে স্লিপস হতো না, কখনো স্লিপই হতো। কারণ কি? কারণ হচ্ছে তারা, তারা বলতে কজনকে বোঝাচ্ছি? একজনকে তো তারা বলি না, অনেকজনকে তারা বলি। আমি কি বলেছি এইমাত্র? যে একজন থাকলে তবে ভার্ব শেষে এস বাই এস অ্যাড করবো, যদি অনেকজন থাকে তাহলে কিন্তু বসাবো না। অনেকজন অথবা যদি আই আর ইউ অথবা যদি প্লুরাল সাবজেক্ট, যদি প্লুরাল নাম্বার, এখানে লিখে দিলাম প্লুরাল থাকলে নো ইএস, এখানে অ্যারো দিয়ে লিখে দিলাম নো এস অর ইএস, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। বোঝা গেল? আই হোপ ইট ইজ ক্লিয়ার। বুঝতে পারছো? ওকে, এরপর আসছি। তার মানে আমরা প্রেজেন্ট সিম্পলে শুধুমাত্র তো আমি ভাত খাই, আমি যাই, আমি স্কুল যাই, এসবই তো বলি না, আরো অনেক কিছু বলি, তাই না? আরো অনেক কথাই তো বলি। যেমন হচ্ছে শুধুমাত্র তো এই হ্যাঁ বাচকে কথা বলি না, আবার না বাচকেও কথা বলি। যদি আমি বলি, আমি বললাম যে আমি ভাত খাই, আমি যদি বলি আমি ভাত খাই না, তাহলে এটাও তো প্রেজেন্ট সিম্পলই বলছি, আমি ভাত খাই না মানে রোজ ভাত খাই না, এটা নিত্য কাজই বলছি, কিন্তু কথাটার মধ্যে কি চলে আসছে? একটা না চলে আসছে। তাহলে এই কথাগুলো কিভাবে বলবো? দেখো, এই টেন্সের ক্লাসের পর যার কনফিউশন আসবে, একটা বোনাস টিপস সবাইকে দেবো। এই টিপসটা নিয়ে তোমাদের কোনো প্রবলেমই হবে না ইন দ্য ফিল্ড অফ স্পোকেন, এইটুকুনি তো বলতে পারি, বাট সেটা এখন না, সেটা পরে, এট দ্য এন্ড অফ দ্য টেন্স ক্লাস। ওকে, কি হচ্ছে ধরে রাখো যে, আর যদি মন যায় যে, যদি মনে হয় তোমাদের জটিল, জাস্ট ইউ, আমার যদি মনে হয় যে তোমাদের পক্ষে ডিফিকাল্ট হবে, তোমাদের বলেও দিতে পারি আমি সেটা। যাই হোক, লেটস কাম টু দ্য পয়েন্ট। এবার ব্যাপারটা হচ্ছে, যদি আমি বলি না বাচকে, আমি ভাত খাই শিখলাম। আমি যদি বলি আমি ভাত খাই না, আমি ভাত খাই না, তাহলে এত দূর অব্দি আমি ভাত খাই অব্দি আমরা শিখেছি। বাট না যদি লাগিয়ে দিই কি করবো? না মানে আমরা নো জানি, নট কে জানি, আমরা এখানে কি ইউজ করব? দেখো, প্রথম কথা হচ্ছে আমি ভাত খাই না, সেম টেকনিকই ফলো হবে, এসভিও টেকনিকই ফলো হবে, বাট এখানে একটুখানি চেঞ্জ হবে। দেখো, এখানে বাংলাতে ভার্বের পরে না এসেছে, কিন্তু ইংরেজিতে উল্টো, ভার্বের আগে নাটা চলে আসে, না খাই, এরকম একটা হয়ে যায়। তাহলে কি বলতে চাইছি ভালো করে বুঝিনি। তাহলে আমরা না বানাতে, না এখানে কি হবে? না ইংরেজি নট। এবার একটা স্টোরি বলি। নট হচ্ছে একটা বাচ্চা ছেলে যে খুব ভয় খায়, একা বসতে পারে না। ঠিক আছে, নট সবসময় কাউকে না কাউকে খোঁজে, একটা হেল্পিং ভার্বকে খোঁজে। কাকে খুঁজবে? এখানে ধরে রাখো, এবার এখানে তো হেল্পিং ভার্ব কেউ নেই, মেন ভার্ব আছে। হেল্পিং ভার্ব কাকে বলে, মেন ভার্ব কাকে বলে, এটাও বানানো আছে, দেখে নেবে। তাও আমি এখানে বলে দিচ্ছি, মেন ভার্ব বলতে সেই সমস্ত ভার্ব গুলো যে ভার্ব গুলো নিজে কাজ করা বোঝে। যেমন আমি ভাত খাই, খাওয়াটা কাজ, একটা নিজে কাজ করা বোঝাচ্ছে। যেমন হচ্ছে আমি খেলা করি, আমি ক্রিকেট খেলি, ঠিক আছে, আমি জল খাই, এই সমস্ত গুলো খাই, খেলি, ঘুমাই, এগুলো নিজে কাজ করা বোঝাচ্ছে, নিজে নিজে। তাহলে এগুলোকে বলা হয় মেন ভার্ব। এই মেন ভার্ব থাকলে এই মেন ভার্বের সাথে কিন্তু নট বসতে পারবে না। মেন ভার্ব ছাড়াও ও অন্য কোনো একটা ভার্বকে খুঁজবে, তার সাথে নট কিন্তু বসবে, নাহলে নট কিন্তু খুব ভীতু মানুষ, ও একা আসতে পারে না। আচ্ছা দেখো, তাহলে আমি ভাত খাই না, তাহলে এখানে কি করব? আমি আই, তারপর কি বলেছি? নট। এই নটটা দেখো বাংলাতে কি বললাম এইমাত্র, যে দেখো ভার্বের পরে নাটা আসে আমাদের বাংলাতে, কিন্তু ইংরেজিতে ঠিক ভার্বের আগে বসে। তাহলে ইংরেজিতে ভার্বটা কোথায় বসে? সাবজেক্টের পরে। তাহলে এখানে ইট, তারপর রাইস। এবার নাটা আছে কোথায় বসবে? এই ভার্বের আগে বলেছি, তাহলে নট, তাই তো? এবার নট আবার কি বললাম? ভীতু। নট বলবে আমার পিছনেও ভার্ব থাকবে, সামনেও যেন ভার্ব আমাকে গ্যাপ দেয়। তাহলে ভার্ব সামনে একটা, মানে নট সামনে একটা ভার্বকে নেবে। এবার বলবে এখানে তো আর কোনো ভার্ব নেই, তাহলে কাকে নেবে? সেই সময় হেল্পিং ভার্ব আছে, বা কোনো অক্সিলারিজ বলে অনেক কিছু, ঠিক আছে। সো এখানে তোমরা জেনে রাখো, একদম সহজ করে বোঝা যায়, এত কিছু বোঝো। এখানে কি আসবে? নটের সাথে ডু আসবে, নয় ডাজ আসবে, দুটোই কিন্তু আসতে পারে, দুটোই কিন্তু আসতে পারে, ডু আসতে পারে, ডাজও আসতে পারে। এবার বলবে কাকে আনবো? ডু কে আনবো না ডাজ কে আনবো? মানে ডু নট বসাবো না ডাজ নট বসাবো? তাহলে এখানে আমি বলে দিচ্ছি কাকে আনতে হবে। এটা ডিপেন্ড করে ডু আসবে কি ডাজ আসবে, কারো ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপর। আমি বলে সাবজেক্টের উপর কিভাবে ডিপেন্ড করে একটু বলে দিই। সেই একই রুলস, আগের রুলসে বলে এলাম কি, যে আমি আগেতে বলে যেই রুলসটাই আর কি তোমাদের একটু আগেই বলে এলাম, যে এস আসবে কি ইয়েস আসবে, মানে একজন, আই আর ইউ বাদ দিয়ে যদি একজন থাকে সাবজেক্ট, তাহলে ভার্বের শেষে ইয়েস বা এস লাগাতে বলেছিলাম।
তেমনই ঠিক এখানেও আই আর ইউ কে বাদ দিয়ে, আই আর ইউ কে বাদ দিয়ে আর যে কোনো প্লুরাল নাম্বারকে বাদ দিয়ে যদি যে কোনো সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এটা কাকে নেবে? সিঙ্গুলার, মানে সিঙ্গুলার। এখানে লিখে দিচ্ছি সিঙ্গুলার নাম্বার, যে কোনো সিঙ্গুলার নাম্বার আই আর ইউ কে বাদ দিয়ে তারা ডাজ কে নেবে। আর যদি সাবজেক্ট আই হয় অথবা ইউ হয় অথবা যে কোনো প্লুরাল নাম্বার হয়, ঠিক আছে, তাহলে কাকে নেবে? ডু কে নেবে। তাহলে সেক্ষেত্রে আই কাকে নিচ্ছে? ডু কে নিচ্ছে। তাহলে আই ডু নট হয় অলওয়েজ। এই ডু নটটাকে আমরা কি বলি শর্টেতে? ডোন্ট বলে থাকি, তাই কনফিউজ হবে না। ওকে, সো আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। যদি আমি এবার দেখি যে রাম বই পড়ে না, রাম বই পড়ে না, যদি আমি এটা লিখি তাহলে কি হবে? তাহলে সাবজেক্ট কে রাম, তাহলে এসবি অনুযায়ী রাম সামনে চলে এলো। তারপর কি বলেছি? পড়ে না, তার মানে পড়ে না সাবজেক্টের পর কি আসবে? ডু নট কে বা ডাজ নট কে বসাতে হয়। তাহলে ডু নট হবে কি ডাজ নট হবে? আচ্ছা সাবজেক্ট কে দেখি, সাবজেক্ট কে রাম, তার মানে কজনকে বোঝাচ্ছে? একজনকে, সিঙ্গুলার বোঝাচ্ছে। আই আর ইউ নয়, এটা অন্য সিঙ্গুলার। তাহলে এই অন্য সিঙ্গুলারটা কাকে নেই? ডাজ কে নেই। তাহলে ডু নট হয় না, ডাজ নট হয়ে যাবে। তাহলে রাম ডাজ নট, তারপর কি? বই পড়ে না, পড়া ইংরেজি রিড, তাহলে ডাজ নট রিড, কি পড়ে না? বই পড়ে না, বুকস, ডাজ নট রিড বুকস। বোঝা গেল? এইটা হচ্ছে ফান্ডা, দ্যাট ইজ ভেরি ইজি, তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে তারা রাতে ঘুমায় না, তারা রাতে ঘুমায় না, ঘুমায়, সরি হাত লেখার জন্য, ঘুমায় না। তাহলে কি হবে এটা? জাস্ট তলায় লেখার জন্য একটু উনি বেঁকে চুড়ে যাচ্ছে। তারা রাতে ঘুমায় না, তাহলে সাবজেক্ট কে? তারা, তাহলে দে। তারপর কি বলেছি? না আছে, তার মানে ডু নট আসবে বা ডাজ নট আসবে। কে আসবে এখানে? তারা, প্লুরাল, তার মানে প্লুরাল কাকে নাই? ডু নট কে। তাহলে দে ডু নট, তারপর সাবজেক্ট কে? ঘুমাই, ঘুমানো ইংরেজি স্লিপ, স্লিপ। এবার রাতে ইংরেজি নাইট, নাইটের আগে অ্যাট বসে, তাই অ্যাট নাইট হয়ে যাবে। তাহলে দে ডু নট স্লিপ অ্যাট নাইট। বাস, এটা আমার ফান্ডা। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আশা করি বুঝে গেছো এটা, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা থেকে থাকে জাস্ট হিট মি ইন দ্য কমেন্ট বক্স, আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ। ওকে, এরপর আসছি তাহলে আমরা হ্যাঁ বাচক শিখলাম, না বাচক শিখলাম। তাহলে আরেক ধরনের কথা কিন্তু আমরা বলি, সেটা হচ্ছে প্রশ্ন। আরেক ধরনের কথা কিন্তু আমরা বলি প্রশ্ন। আচ্ছা, তার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, তোমাদের আবার অনেক ধরনের কনফিউশন হতে পারে যে প্রথম রুলস আর দ্বিতীয় রুলস দুটোকে একসাথে ভুলিয়ে ফেলতে পারো। ফর এক্সাম্পল আমি বলেছিলাম কি? সে ঘুমায়, সে রাতে ঘুমায়, অথবা সে ভাত খায়, এটা বলি সে ভাত খায়, সে ভাত খায়, হি ইট রাইস, দিয়ে কি বলেছিলাম? হি সাবজেক্ট, মানে সিঙ্গুলার আছে, মানে হি ইটস রাইস হবে, ঠিক আছে। আবার যদি বলি সে রাতে ভাত খায় বা সে ভাত খায় না, তাহলে কি হবে? হি বলবে ডাজ নট, হি মানে হি আছে, তারপর ডাজ নট হয়, ডাজ নট, এরপর ইট, ইট বসাবো, তাহলে হি আছে তাই আমি বলেছিলাম ইটস বসাতে, ইটস রাইস। তাহলে তোমরা অনেকজন এটা কনফিউজ হয়ে যাবে, এখানে কনফিউজ হয়ে যাবে, বলবে যে হি মানে তো তুমি বলেছিলে এস বসাতে বা ইয়েস বসাতে, তাহলে এখানে হি আছে, এখানে আমি এস বা ইয়েস বসিয়ে দিলাম। না, এখানে আর এস বা ইয়েস বসবে না। কেন বসবে না? কারণ অ্যাকচুয়ালি কি আসছে? ডু আসছিল না, ডু আসছিল। সাবজেক্ট সিঙ্গুলার আছে বলে এই ডুটাকে না এনে ইএসটা ডু এর সাথে লাগিয়েছি। এই যে এখানে এস, এই যে হি ইটস রাইস, এখানে এসটাকে আমি কেড়ে নিয়েছি, দিয়ে ডুটাও তো ভার্ব অ্যাকচুয়ালি, এই ডু ভার্বের সাথে আমি এসটাকে অ্যাড করে দিয়েছি। এবার বলবে যে ডু এর সাথে ইএস কেন অ্যাড হলো, এস কেন অ্যাড হলো না? এখানে তো এস আছে, কি করে ইএস হয়ে গেল? আমি ওই যে বললাম যে ভার্বের শেষে ও থাকে সেখানে এস নয় ইএস অ্যাড হয়ে যায়, তাই ও আছে বলে এই এসটা বদলে গিয়ে ইএস হয়ে গেছে। তাই মাথায় কি থাকবে আমাদের? যে ডু নট বা ডাজ নট এর পর যে ভার্বটা থাকে সে এস বা ইএস কিছু নাই না, ওটা প্লুরাল ভার্ব হিসেবেই বসে যায়, আর এটা সাবজেক্ট যেই থাকুক না কেন, ঠিক আছে। তার মানে হি ডাজ নট দিয়ে এক্সট্রা করে আমি ইটের পরে আর এস লাগাতে হচ্ছে না, কারণ অলরেডি আমি এখানে ডাজ ইউজ করছি, ইএসটা এখানে চলে আসছে। বোঝা গেল? আই হোপ ইট ইজ ক্লিয়ার। এরপর আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। যখন তোমরা প্রশ্ন করবে তখন কিভাবে করবে? ধরে রাখো তুমি বলছো যে সে ভাত খায়, এবার যদি প্রশ্ন করো এরকম, সে কি ভাত খায়, মানে আদৌ সে কি ভাত খায়, এরকম ব্যাপার, তাহলে তখন কিভাবে প্রশ্ন করবে কাউকে? ধরো বলছো হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়, তাহলে কাউকে যদি জিজ্ঞাসা করো সে কি ভাত খায়, মানে রোজ কি ভাত খায়, এরকম একটা ব্যাপার, তাহলে কি করবে? দেখো, প্রশ্ন করতে গেলে মাথায় রাখবে সবসময় ডু অথবা প্রেজেন্ট সিম্পলের কথা বলছি আমি, কিন্তু প্রেজেন্ট সিম্পলের কথা বলছি, ডু অথবা ডাজ কে সামনে আনতে হয়।
কাকে আনতে হয়, ডু কে আনতে হয় বা ডাজ কে সামনে আনলেই কিন্তু প্রশ্ন আমার হয়ে যায়। তাহলে হি আছে, হি কাকে নেবে, আমি আগে দেখো আগেই বলেছি হি মানে ডু ডাজ, আগেই বলেছি ডু কখন কখন আসে, আই ইউ আর যে কোনো প্লুরালের ক্ষেত্রে ডু আসে, আর বাকি যে কোনো একজন বোঝালে যে কোনো একজন সিঙ্গুলার যদি হয় তাহলে কাকে নেবে, ভালো করে লিখি, সিঙ্গুলার যদি হয় তাহলে কাকে নেবে, ডাজ কে নেবে। তাহলে হি তো সিঙ্গুলার, তাহলে ডাজ হি, ইটটা কি হয়ে যাবে, আর ইটসটা থাকবে না, অলরেডি ডাজ বসিয়েছি তাই, তাহলে হি ডাজ হি ইট রাইস, যে প্রশ্ন বসিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল, প্রশ্ন হতে কনভার্ট হয়ে গেল, সে কি ভাত খায়, এরকম ব্যাপার। এবার বলবে আমরা যদি WH লাগাই, আমরা যদি এরকম বলি যে সে কখন ভাত খায় বা সে কি খায়, আমরা ধরো ভাতটা জানি না, সে ভাত খায় কি, সে কি খায়, দেখো কি খায় মানে রোজ কি খায়, এটাও তো প্রেজেন্ট সিম্পলে প্রশ্ন করছি, তাহলে তখন কি করবো, তখন আমাদের জানতে হবে যেটা প্রশ্ন করতে চাইছি সেটা নিয়ে ইংরেজি জানতে হবে। তাহলে এখানে কি জানতে চাইছি, কি খায়, তাহলে কি ইংরেজি আমাদের জানতে হবে, WH গুলো আমাদের জানতে হবে, কখন খায় তাহলে কখন ইংরেজি জানতে হবে, এইগুলো ধরে রাখো তুমি জিজ্ঞাসা করতে চাইছো সে কি খায়, কি ইংরেজি কি, হোয়াট, তাহলে হোয়াট তারপর একই রুলস যা আছে তাই লিখে দাও, হোয়াট তারপর ডাজ আসবে, হোয়াট ডাজ হি